বাংলা নিকেতনে আজ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতাটি আলোচনা করব, যেটি নবম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। তো ভিডিওর প্রথম অংশে আমি বেশ কিছু তথ্য আলোচনা করব এবং তারপর কবিতার বিষয়বস্তু সহ কবিতার ভাবার্থ ব্যাখ্যা করব। তো প্রথমে বলে রাখি, কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1303 বঙ্গাব্দ এটি প্রকাশিত হয়। কাব্যগ্রন্থের মোট ৭৯টি কবিতা রয়েছে, তার মধ্যে ১৯ সংখ্যক কবিতা হলো আমাদের আলোচিত খেয়াগল কবিতাটি। তো এই কাব্যের নাম চৈতালি হলো কেন না, কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন পাতিস্বর এবং সাজতপুরে থাকাকালীন কবিতাগুলি লেখেন, তখন তিনি চৈত্র মাসে এই বেশিরভাগ কবিতাগুলি রচনা করেছিলেন। চৈত্র মাসে রচনা হওয়ায় এই কাব্যগ্রন্থের নাম তিনি রেখেছিলেন চৈতালি। তো কবিতাটিতে দেখা যাচ্ছে গ্রাম এবং শহরের দুই বিপরীতমুখী ছবি। গ্রামের মানুষ সহজ সরল সাদাসিধা, তাদের জীবনে এত আশা আকাঙ্ক্ষা নেই, সহজ সরলভাবে তাদের দিন কেটে যায়। উল্টো দিকে শহরের মানুষ নিজেদের অনেক কাছাকাছি থাকা সত্ত্বেও তাদের নিজেদের মধ্যে আত্মীয়তার বন্ধন নেই, কোনো আত্মীয়তার যোগাযোগ নেই, নিজেদের মধ্যে কোনো বন্ধন নেই। তারা নিজেদের লাভ এবং লোকসানটাই তারা বেশি দেখে থাকে। নিজেদের লাভের জন্য তারা রক্তপাত ঘটাতেও কোনো দ্বিধাবোধ করে না। তো এইরকমই কবিতাটিতে দেখা যাচ্ছে খেয়া নৌকো পারাপার করে নদীর স্রোতে। খেয়া নৌকো বলতে কি বোঝায় না, বড় জলাশয়ের মধ্যে যদি কোনো ছোট নৌকো থাকে এবং তা যদি পারাপার করে, তাকে বলে আমরা খেয়া নৌকো। তো সেই খেয়া নৌকো নদীর স্রোত পারাপার করছে, এক প্রান্তের মানুষকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে এবং অন্য প্রান্তের মানুষকে আরেক প্রান্তে ফিরিয়ে নিয়ে আসছে। কেহ যায় ঘরে, কেহ আসি ঘর হতে। অর্থাৎ কি না, কেউ বাড়ি থেকে যাচ্ছে কোনো কাজে এবং কেউ সেই কাজ সেরে বাড়ি ফিরে আসছে। কিসের মাধ্যমে না, সেই ছোট্ট নৌকোটির মাধ্যমে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। অর্থাৎ সেই যে নদী বয়ে যাচ্ছে, যে নদী, সেই নদীর দুই পাড়ে দুটো গ্রাম রয়েছে। সেই গ্রামগুলোর মধ্যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের জানাশোনা আছে, পরিচয় আছে, তাদের মধ্যে আলাপচারিতা হয়, ভাব বিনিময় হয়, নিজেদের মধ্যে এক আত্মীয়তার বন্ধন রয়েছে তাদের মধ্যে। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত আনাগোনা করতে থাকে। এক প্রান্তের মানুষ অন্য প্রান্তে যায় এবং অন্য প্রান্তের মানুষ এই প্রান্তে আসে। তো এইভাবে সকাল থেকে সন্ধে পর্যন্ত তারা আনাগোনা করতেই থাকে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, সারা পৃথিবী জুড়ে কত ঝামেলা, কত মারামারি, কত দ্বন্দ্ব ঘটছে, কত ক্ষয়ক্ষতি হচ্ছে, কত সর্বনাশ ঘটছে। নতুন নতুন কত গড়ে ইতিহাস, কত ঘটনা ঘটে যাচ্ছে। সেই ঘটনাগুলো আজ ঘটলে কাল ইতিহাস হয়ে দাঁড়াচ্ছে এবং তা খবরের কাগজে যেমন প্রকাশিত হচ্ছে, পরবর্তীকালে সেগুলো ইতিহাসের পাতায় পাবে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সেখানে মারামারিতে খুনোখুনিতে প্রচুর রক্ত বইছে এবং সেই রক্তস্রোতের মধ্যে এক ফেনা সৃষ্টি হচ্ছে। সোনার মুকুট কত ফুটে আর টুটে, অর্থাৎ একজন রাজার পদস্খলন ঘটছে তো অন্যজন রাজার উত্থান ঘটছে। একজনের মাথা থেকে মুকুট খসে পড়ছে তো অন্যজনের মাথায় সেই মুকুট শোভা পাচ্ছে। অর্থাৎ একজনকে হত্যা করে, একজনকে মেরে, একজনের সেনাদলকে মেরে আরেকজনের সেনাদল জয়লাভ করে সেই রাজাকে সেই সিংহাসনে তারা বসিয়ে দিচ্ছে। অথচ সেই যে দুই গ্রাম, নদীর পাড়ের দুই গ্রাম, তাদের মধ্যে বিন্দু মাত্র সেটা নিয়ে কোনো চিন্তা নেই, তারা সেই নিয়ে কোনো মাথাও ঘামায় না। সভ্যতার নব কত ক্ষুধা তৃষ্ণা, নতুন যে সভ্যতা, নবসভ্যতার যে নব মানুষরা রয়েছে, তাদের মধ্যে কত ক্ষুধা রয়েছে, কত তৃষ্ণা রয়েছে। এই ধন সম্পত্তি করবে, এই সম্পদ বাড়িয়ে নিয়ে যাবে, কিন্তু এই গ্রামের মানুষদের সে ব্যাপারে কোনো ইচ্ছে নেই যে তারা তাদের সম্পত্তি বাড়াবে। তাদের মধ্যে যেমন দিন কেটে যাচ্ছে তেমনিভাবেই তারা দিন কাটাতে ব্যস্ত। শুধু সুখে শান্তিতে তারা দিন কাটাতে পারলেই হলো। উঠে কত হলাহল, উঠে কত সুধা, কোথাও বা সেই ঝামেলার মধ্যে, সেই দ্বন্দ্বের মধ্যে কোথাও ভালো কিছু সৃষ্টি হচ্ছে তো কোথাও খারাপ কিছু সৃষ্টি হচ্ছে, কোথাও বিষ উঠছে তো কোথাও অমৃত উঠছে। শুধু হেথা দুই তীরে, কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। কবি বলছেন চারদিকে এই সমস্ত কিছু ঘটছে, মারামারি, হানাহানি, খুনোখুনি, কাটাকাটি, নিজেদের স্বার্থের বিনিময়ে। কিন্তু এই দুটো গ্রামের মানুষজন সম্পূর্ণ ব্যতিক্রমী। তারা এখানে কি করছে, হেথা শুধু, অর্থাৎ এখানে শুধু কি হচ্ছে না, দুই তীরে, নদীর দুই পাড়ে কেউ
কেউ কারো নাম জানে না, বাইরের কোথায় কি ঘটছে, কোন রাজার মুকুট টুটে গেল, কোন রাজার মাথায় মুকুট পরিহিত হলো, কেউ সেসব খবর রাখে না। এখানে শুধু দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, অর্থাৎ একটা গ্রাম অন্য গ্রামের দিকে তাকিয়ে আছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। অর্থাৎ এখানে সারা জীবন ধরে এইভাবে খেয়া, অর্থাৎ সেই ছোটো নৌকো এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছে এবং ফিরে আসছে, কেউ ঘরে যাচ্ছে কেউ ঘর থেকে ফিরে আসছে। তাদের জগৎটা যেন এই দুটো গ্রামের মধ্যেই বাঁধা, তাদের বাইরের জগতে যাওয়ার তাদের কোনো প্রয়োজন নেই। কবি ছিলেন জমিদার বাড়ির সন্তান, তার সম্পত্তি ছিল বাংলাদেশের প্রান্তরে, বাংলাদেশের গ্রামে। তো তিনি যখন কলকাতার কোলাহল ছেড়ে সেই গ্রামে যেতেন, বাংলাদেশের গ্রামগুলোতে নদীতে ভাসতে ভাসতে তিনি যখন গ্রামে পৌঁছতেন, সেই গ্রামের সহজ সরল পরিবেশ তাকে আনন্দিত করত, তাকে আকৃষ্ট করত, এবং সেখানকার সহজ সরল মানুষের কথাবার্তা, মানুষের আচার আচরণে তিনি মুগ্ধ হতেন। এবং শহরে কলকাতার মানুষ এবং সেই পাতিসরের যে সব মানুষজন, তাদের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য তিনি লক্ষ্য করেছিলেন, সেই পার্থক্য লক্ষ্য করে একদিকে শহরের মানুষের, কলকাতার মানুষের স্বার্থমগ্ন, আত্মমগ্ন মনোভাব, এবং গ্রামের মানুষের নিঃস্বার্থ এবং পরের উন্নতিতে, পরের হিতাকাঙ্ক্ষী মানুষজনকে দেখে তিনি সেই দুটো পার্থক্য দেখে এই কবিতাটা রচনা করেছিলেন। তিনি এই কবিতার মধ্যে দেখিয়েছেন গ্রামের সেই সহজ সরল মানুষজনেরা যারা অপরের উপকারে সবসময় ব্যস্ত থাকে এবং কারোর সঙ্গে বাইরের জগতে কি ঘটনা ঘটছে না ঘটছে সেসবের খবরাখবর রাখে না। তাদের মধ্যে যেমন রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই, তেমনি কারো ক্ষতি করার দিকেও তাদের কোনোরূপ ইচ্ছে থাকে না। কিন্তু শহরের মানুষগুলো সম্পূর্ণ বিপরীতমুখী। কবিতাটি যদি এতদূর শুনে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, এবং সঙ্গে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অগ্রিম ধন্যবাদ।